শ্রমবাজার সম্প্রসারণে মালয়েশিয়াকে আহ্বান প্রধান উপদেষ্টার। জ্বালানি প্রতিরক্ষা সহ ঢাকা কুয়ালালামপুর 5টি সমঝোতা সই। Malaysia is a good friend. We are looking for investment from Malaysia. We are open for business. Bangladesh has a tremendous opportunity. খাদের কিনার থেকে ঘুরে দাঁড়িয়েছে অর্থনীতি, দাবি অর্থ উপদেষ্টার। 936 কোটি টাকায় যুক্তরাষ্ট্র থেকে কেনা হচ্ছে দুটি জাহাজ। জামাতকে ছেড়ে নির্বাচনী জোট করবে বিএনপি। জনগণের শক্তি প্রতিষ্ঠা চান তারেক রহমান। বিচার সংস্কার না হলে ফেব্রুয়ারিতে ভোট নয় বলছে এনসিপি। জুলাই আন্দোলনে জোর করে সমন্বয়কদের ভিডিও বার্তা নেওয়া হয়। ট্রাইব্যুনালে উপদেষ্টা আসিফ মোবাইল ট্র্যাক করে তুলে নেয় গোয়েন্দা সংস্থা। চট্টগ্রামে ইউপি সদস্যকে কুপিয়ে জখম, বাঁচাতে গিয়ে 2 ছেলে গুলিবিদ্ধ। ময়মনসিংহে ছাত্রদল নেতার টর্চার সেলে নির্যাতনের ভয়াবহ চিত্র। শুনছিলেন শিরোনাম। স্বাগত। এখন সন্ধ্যায় পুরো সংবাদ জুড়ে সঙ্গে রয়েছি আমি তানজিলা খান মিম, আমি গালিব ইবনে রিয়াজ। পুত্রজায়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে 5টি সমঝোতা স্মারক সই ও 2টি নোট বিনিময় করেছেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস। সে সময় দুদেশের বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণে আলোচনা করেন তারা। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন করেন দুই দেশের সরকার প্রধান। সে সময় আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা জানান প্রধান উপদেষ্টা। বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে বলেও উল্লেখ করেন তিনি। আরও জানাচ্ছেন জাহানারা ভুইয়া। 3 দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া অবস্থান করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সফরের দ্বিতীয় দিনে সকাল থেকেই ব্যস্ত সময় পার করছেন তিনি। স্থানীয় সময় সকাল 9টায় পুত্রজায়ে যান প্রধান উপদেষ্টা। তাকে অভ্যর্থনা জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এর কিছুক্ষণ পরই প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক করেন 2 সরকার প্রধান। প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন 4 উপদেষ্টা, তার বিশেষ দূত, বিডা চেয়ারম্যান, পররাষ্ট্র সচিব ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বৈঠকে 5টি সমঝোতা স্মারক সই হয়। এর মধ্যে মালয়েশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ খালেদ বিন নরদিন ও বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন প্রতিরক্ষা সহযোগিতা সংক্রান্ত এমওইতে সই করেন। বাকিগুলো হলো এলএনজি সরবরাহ ও 2 দেশের বাণিজ্য সংগঠনগুলোর সহযোগিতা বৃদ্ধি সংক্রান্ত। এছাড়াও বৈঠকে উচ্চশিক্ষার সহযোগিতা বিষয়ক একটি ও কূটনৈতিকদের প্রশিক্ষণ সংক্রান্ত একটি নোট অফ এক্সচেঞ্জ সই হয়। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন করেন প্রধান উপদেষ্টা ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। আনোয়ার ইব্রাহিমকে বন্ধু বলে এ সময় সম্বোধন করেন তিনি। বাংলাদেশের পাশে থাকার জন্য মালয়েশিয়াকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। বলেন, গণ অভ্যুত্থানের পর গত 1 বছরে অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে, রিজার্ভ বেড়েছে এবং বিভিন্ন প্রতিষ্ঠান শক্তিশালী হয়েছে। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কথা স্মরণ করিয়ে দেন তিনি। Resolve in making sure that Bangladesh goes in the right direction. We are very happy. We restored order in the country. We restored the economy. We restored institutions to function within just about a year. So now we are ready for elections. So we'll be holding our election in coming February, middle of February, to elect a new government so that we can go to the normal running of the country. মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনুস। পাশাপাশি মালয়েশিয়ায় বাংলাদেশিদের জন্য শ্রমবাজার সম্প্রসারণের আহ্বান জানান তিনি। In Malaysia, as a good friend, we are looking for investment from Malaysia, and that's what we've been discussing. We are open for business. Bangladesh has a tremendous opportunity.
এবারের সফরে দেশটির একটি বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। এছাড়া প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গেও হবে মত বিনিময় সভা। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব। ব্যবসার জন্য বাংলাদেশ অপার সম্ভাবনাময় দেশ, তাই মালয়েশিয়ার বাংলাদেশিদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। আসিয়ানভুক্ত দেশটিতে সফরের দ্বিতীয় দিনে মালয়েশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি প্রধান উপদেষ্টা যোগ দেন ব্যবসায়িক শীর্ষ সম্মেলনেও। মালয়েশিয়া থেকে শাহরিয়ার তারিকের প্রতিবেদন। Chief Advisor of Bangladesh. It is my great privilege to invite our Honorable Chief. মালয়েশিয়া সফরে কর্মব্যস্ত সময় পার করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার সফরের দ্বিতীয় দিনে ব্যবসায়িক শীর্ষ সম্মেলনে যোগ দেন তিনি। বাংলাদেশকে অপার সম্ভাবনার দেশ উল্লেখ করে মালয়েশিয়ার প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। Talk about inviting you to come to Bangladesh. We're inviting you of this excitement. What can be done? Young, creative young people. And also, the space is so much. You have not only Bangladesh you served all the neighborhood. তরুণ ও সৃজনশীল জনশক্তির কথা উল্লেখ করে অন্তর্বর্তী সরকার প্রধান জানান, বিদেশে থাকা তরুণ বাংলাদেশিদের দেশের জন্য কিছু করার তীব্র আকাঙ্ক্ষা রয়েছে, যা বিনিয়োগকারীদের জন্য বড় সুযোগ। And now very successful people in those countries, USA, Europe, and or other places. They're in the high positions, very important positions in the companies, big companies. But they always have a hunger to go back to Bangladesh, to do something for Bangladesh. The moment you start your business, if you're looking for people, there are people inside the country, plenty of them. But there's a whole overseas community of Bangladeshis whom you can attract very easily because they want to come back, at least for a part of their life. এছাড়াও বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান তার উপস্থাপনায় বাংলাদেশের প্রতিযোগিতামূলক সুবিধা ও শুল্ক বিষয়ক প্রতিবন্ধকতা দূর করার ক্ষেত্রে সরকারের পদক্ষেপের কথা তুলে ধরেন। Malaysian investment, the Bangladeshi youth got together to do something really good for the society. ফোরামে অংশ নেন মালয়েশিয়ার জ্বালানি, টেলিকম, পাম অয়েল, মোটরজাত গাড়ি সহ বিভিন্ন উৎপাদন খাতের শীর্ষস্থানীয় ব্যবসায়ীরা। পরে প্রধান উপদেষ্টা দেশটির সরকারের সার্বভৌম সম্পদ তহবিল, খাজানা, বহুজাতিক টেলিযোগাযোগ সংস্থা আজিয়েটা ও হালাল ইকোসিস্টেমের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। এ সময় বাংলাদেশে 5G সেবা সম্প্রসারণ ও ডেটা সেন্টারে বিনিয়োগের জন্য আজিয়েটার প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। শাহরিয়ার তারেক, এখন মালয়েশিয়া। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের মালয়েশিয়া সফরের বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন শাহরিয়ার তারেক। তারেক, প্রধান উপদেষ্টার আজকে আর কোনো কর্মসূচি রয়েছে কিনা, আর প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সভা হয়েছে কি? গালিব, প্রধান উপদেষ্টা আজকে মালয়েশিয়াতে যে 3 দিনের রাষ্ট্রীয় সফরে এসেছেন, তার আজকে দ্বিতীয়তম দিন। পুরো দিনই তিনি আসলে ব্যস্ত ছিলেন। সরকার সংশ্লিষ্টদের সঙ্গে তিনি দ্বিপক্ষীয় বৈঠক করেছেন, তারপর ব্যবসায়ী একটি শীর্ষ সম্মেলন তিনি যোগদান করেন। সেখানে ব্যবসায়ীদের প্রতি তিনি আহ্বান জানান বাংলাদেশে বিনিয়োগ করার জন্য। এই মুহূর্তে তারপর আমরা জানতে পেরেছি যে তিনি যে আরও 3টি বৈঠক করেছেন। তারপর তিনি এখন আমরা যে হোটেলে আছি, ঠিক এই হোটেলে এখন তিনি প্রবাসী বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ যারা আছে তাদের সঙ্গে তিনি বৈঠক কিছুক্ষণ আগে শেষ হয়েছে বলতে আমরা জানতে পেরেছি। তো আজকে রাতে এরপর এই যে প্রবাসী কমিউনিটির সঙ্গে যে বৈঠকটি হচ্ছে, এরপর আসলে প্রধান উপদেষ্টার আজকের আর কোনো কর্মসূচি নেই। তিনি আজকে হোটেলেই থাকবেন এবং সেখানে তিনি বিশ্রাম নেবেন। আগামীকালকে সকাল থেকে ওনার পরবর্তী এবং শেষ দিনের যে বৈঠক বা যে সকল আনুষ্ঠানিকতা আছে সেগুলো শুরু হবে। এখানে প্রবাসী বাংলাদেশিরা যারা এখানে অংশগ্রহণ করেছেন তাদের সঙ্গে আসলে আগে কথা বলা হয়েছিল। তারা যেটি বলছিলেন যে মালয়েশিয়া প্রবাসীদের যে বিভিন্ন সমস্যাগুলো আছে, এখানে গত কলিংয়ে আসা অনেক প্রবাসী বাংলাদেশি এবং পুরনো প্রবাসী বাংলাদেশিরা বিভিন্ন কারণে অবৈধ হয়ে গেছেন। এই ব্যাপারটি তারা আসলে প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরার কথা বলছিলেন এবং প্রবাসী বাংলাদেশিরা এটাও বলছিলেন যে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য বিনিয়োগ বৃদ্ধি করার ক্ষেত্রে বাংলাদেশের আসিয়ান অন্তর্ভুক্ত হওয়াটা খুবই জরুরি। সে ব্যাপারে আসলে তারা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছিলেন। সব মিলিয়ে আজকে যদিও প্রবাসী কল্যাণ এবং
প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা আছেন আসিফ নজরুল, তিনি এর মধ্যে মালয়েশিয়ার সরকার প্রধানের সঙ্গে তিনি আহ্বান জানিয়েছেন যে এখানে যারা অবৈধ আছে তাদেরকে যাতে কোনো বৈধ করা যায়। একই সঙ্গে বাংলাদেশের শ্রমবাজার খোলার বিষয়েও তিনি কথা বলেছেন। তিনি বলেছিলেন যে বাংলাদেশ থেকে আপনার নতুন করে যখন কোনো কর্মী আসবে তাদের যেন অভিবাসন ব্যয়টি কম থাকে এবং তারা যেন ন্যায্য অধিকারগুলো পায়, এসব ব্যাপারগুলো নিয়ে আসলে আলোচনা হয়েছে। সব মিলে আজকে প্রধান উপদেষ্টার যে সফর যে সূচি ছিল সেগুলো এখনই শেষ হয়ে গেছে। আর আধা ঘন্টার মধ্যে এখানে প্রধান উপদেষ্টার যে প্রেস কনফারেন্স, প্রবাস উপদেষ্টার যে থেকে একটি প্রেস কনফারেন্স হবে, সেখানে আসলে আরও বিস্তারিত আমরা জানতে পারবো। তো গালিব এই ছিল থেকে আমার কাছে সবশেষ। মালয়েশিয়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী শাহরিয়ার তারেক। জনগণের শক্তি প্রতিষ্ঠা করতে চায় বিএনপি, সেজন্য ধানের শীষে ভোট দিয়ে ঐক্যবদ্ধ দেশ গড়ার আহ্বান জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি কথা বলেন। এ সময় নির্বাচনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরও জানাচ্ছেন জাওদ মাহমুদ। রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হলরুমে এই উপস্থিতি আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল আয়োজিত যুব সমাজের প্রত্যাশা ও বিএনপির পরিকল্পনা আগামীর বাংলাদেশ শীর্ষক আলোচনা সভাকে ঘিরে। ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও যুবদল ছাড়াও আলোচনায় সভায় অংশ নেয় শিল্পী, সাংবাদিক ও শিক্ষার্থীরা। বিএনপির একাধিক মিত্র দলের শীর্ষ নেতারাও অংশ নেন এই আলোচনা সভায়। তাদের বক্তব্যে উঠে আসে গণতান্ত্রিক ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। আন্দোলন এখনো চলছে, যতক্ষণ পর্যন্ত ফেব্রুয়ারির নির্বাচন আমরা না পাবো ততক্ষণ পর্যন্ত আন্দোলন আমাদের চালায় যেতে হবে। যে বিএনপি একমাত্র দল যে চাঁদাবাজি বন্ধ করার জন্য কাজ করছে। যে জুলুমের শিকার আপনারা হয়েছেন, আপনাদের দ্বারা যাতে আর কেউ জুলুমের শিকার না হয়। বাংলাদেশ এমন একটা সন্ধিক্ষণে আছে, হয় আমরা টেক অফ করবো আর না আমরা মুখ থুবড়ে পড়বো। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারেক রহমানের প্রজ্ঞার কারণেই আগামী বছর ফেব্রুয়ারিতে নির্বাচন হতে যাচ্ছে। আসন্ন নির্বাচনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের আহ্বান জানান তিনি। যেহেতু বিএনপি সামনের দিনে রাষ্ট্র পরিচালনা করবে, সুতরাং তার বিরুদ্ধে এই সমস্ত মেলাইন করে তাকে যত খাটো করার চেষ্টা করা যায়। দরকার হলে গ্রামে গ্রামে, ঘাটে ঘাটে, খালে খালে, খামারে খঞ্জরে গিয়ে মানুষের সঙ্গে কথা, মানুষকে জীবিত করতে হবে, মানুষকে জাগিয়ে তুলতে হবে। আবার এটাই হবে আমাদের কাজ। ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, জনগণের শক্তি প্রতিষ্ঠা করতে হবে। এজন্য ধানের শীষে ভোট দিয়ে ঐক্যবদ্ধ দেশ গড়ার আহ্বান জানান তিনি। বিএনপির জনমুখী গণমুখী কর্মপরিকল্পনাগুলো দেশের সকলের সামনে, জনগণের সামনে তুলে ধরুন। জনগণের রায় বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে সামনের দিনে ইনশাল্লাহ আমরা এই পরিকল্পনাগুলি পর্যায়ক্রমে ইনশাল্লাহ বাস্তবায়ন করব। জনগণের জীবন মান উন্নয়নের সকল পরিকল্পনা যদি বাস্তবায়ন করতে হয়, বিএনপির প্রতি জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন প্রয়োজন। বাংলাদেশে জনগণের শক্তি প্রতিষ্ঠা করার জন্য আগামী জাতীয় নির্বাচনে বিএনপির আপনাদের সহযোগিতা এবং সমর্থন প্রয়োজন। বিএনপি ক্ষমতায় এলে তারুণ্য নির্ভর রাষ্ট্র কাঠামো গড়ে তোলার প্রতিশ্রুতি দেন বিএনপি নেতারা। ফ্যাসিবাদের 1.5 শারমিন পুতুল, এখন ঢাকা। মুক্ত বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের সাথে বিএনপির কোনো জোট হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। গুলশানের নিজ বাসভবনে তিনি জানান, যুগপৎ আন্দোলনের শরিক দলের বাইরে কোন কোন দলের সাথে জোট হবে সেটা সময় বলে দেবে। ক্ষমতায় এলে ঐক্যমতের ভিত্তিতে জাতীয় সরকার করারও কথা জানান সালাউদ্দিন আহমেদ। বাংলাদেশ জামায়াত ইসলামের সাথে জোট হওয়ার কোনো সম্ভাবনা দেখি না, সেটা আমরা আগেও বলেছি। তবে অন্যান্য রাজনৈতিক দল কারা জোটবদ্ধভাবে বিএনপির সাথে ইলেকশন করবে না করবে সেই জন্য আরও সময় আছে, সেটা অপেক্ষা করতে হবে। আমরা আলোচনা করেছি যে আমরা আগের প্রতিশ্রুতি মোতাবেকই আমরা জোটবদ্ধ ইলেকশন করব। সেই ক্ষেত্রে আলাপ আলোচনা, মত বিনিময়, তাদের পরামর্শ নেওয়া, আমাদের মতামত এক্সচেঞ্জ করা,
এই বৈঠকটা ছিল সেরকম। আর জোটবদ্ধভাবে ইলেকশন করার ক্ষেত্রে আর কোনো দল আসবে কিনা সেটা দেখার বিষয়, সেটা আমরা বিবেচনা করব পরিস্থিতি বিবেচনায়। বিচার ও সংস্কার না হলে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি বলেন, শেখ হাসিনাকে ভারত থেকে ধরে এনে বিচারের পরই অন্তর্বর্তী সরকার প্রধানের মুখে নির্বাচনের তারিখ শোভা পাবে। রাজধানীতে আয়োজিত জাতীয় যুব সম্মেলনে তিনি কথা বলেন। অনুষ্ঠানে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, বিএনপির কয়েকজন নেতা আওয়ামী লীগের সুরে কথা বলছে, তাদের বিরুদ্ধে বিএনপিকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, আমার যে ভাইয়েরা শহীদ হয়েছিল, রক্ত দিয়েছিল সংস্কারের জন্য, একটি নতুন সংবিধানের জন্য, তাহলে কবরে গিয়ে তার লাশটা ফেরত দিতে হবে এই সরকারকে। এখন যখন এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা দেখি যে হাবিবুর রহমান, ফজলুর রহমানরা ফ্যাসিবাদের টোনে কথা বলে, তখন আমরা আবারও আশাহত হই এবং আমরা বিশ্বাস করতে চাই তাদের এই টোনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে জাতীয়তাবাদের শক্তি বিএনপি দেখিয়ে দিবে তারা কোনো ফ্যাসিবাদের টোনকে আর জায়গা দিবে না। ব্যাংকিং খাতে শৃঙ্খলা বেড়েছে দাবি করে একীভূত হওয়া ব্যাংকগুলো যতই দুর্বল হোক না, কোনো গ্রাহকের আমানতের টাকা খোয়া যাবে না বলে আশ্বস্ত করলেন অর্থ উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের অর্থ মন্ত্রণালয়ের 1 বছরের কর্মযজ্ঞ তুলে ধরে ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। গেল 1 বছরে অর্থনীতি ভালো অবস্থায় গেলেও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব হয়নি বলে স্বীকার করেন অর্থ উপদেষ্টা। বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা ছাড়া লক্ষ্য অর্জন কঠিন হবে। আরও জানাচ্ছেন আসিফ ইকবাল খান। শ্বেতপত্র কমিটির প্রতিবেদন অনুযায়ী আওয়ামী লীগের 16 বছরে পাচার অর্থ 28 লাখ কোটি টাকা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর পাচার করা অর্থ কিভাবে ফিরিয়ে আনা যায় সে ব্যাপারে তৎপরতা শুরু করে। একদিকে চলছে দুর্নীতির অনুসন্ধান, অন্যদিকে কূটনৈতিক তৎপরতা। সচিবালয়ে সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা জানালেন, বিদেশে কারা কিভাবে অর্থ পাচার করেছে টাস্কফোর্স এমন 12টি কেস শনাক্ত করেছে। বাইরে গেলে আমার কথায় তো আমার অনুরোধ আসবে না। হোয়াট উই নিড এ মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্ট, এমএলএ, কারণ ওদের লিগাল ইস্যুতে আমি বাংলাদেশ ব্যাংক বলে দিলি তো ওখানে ব্যাংক অফ ইংল্যান্ড বা আপনার মনিটারি অথরিটি অফ সিঙ্গাপুর বলে নিয়ে যাও টাকা, তুমি বলছো যখন টাকা ফিরে আসবে, সেটা হচ্ছে হলো কি একটা বাণী না একটা সতর্ক বাণী দেওয়া যে ভবিষ্যতে কিন্তু করলে আর 15 বছরে তো এরকম কোনোদিন কেউ করে নাই। তো এখন যদি নেক্সট টাইম যদি নেক্সট গভর্নমেন্ট যদি মনে করে যে এইগুলি কিছু করব, তখন আপনারাই ধরবেন এবং ওই যে 12 জন আছে 11 জনের সাথে আরো 12 জন বা 25 জন যোগ হবে। অন্তর্বর্তী সরকারের 1 বছরে কেমন চলল বাংলাদেশের আর্থিক খাত, সেই তথ্য জানাতেই মঙ্গলবার এই সংবাদ সম্মেলন। এ সময় মূল্যস্ফীতি 14 থেকে 8.16% নিয়ে আসা বড় সফলতা হিসেবে দেখছে সরকার। রমজানে বাজারে স্বস্তি, প্রবাসী আয়ের রেকর্ড, ধসে পড়া ব্যাংকিং খাতে সংস্কারের কথা মনে করিয়ে দিলেন। দাবি করলেন পোশাক খাতে উন্নতির কথা, দিলেন কিছু সতর্কবার্তাও। খাদের কিনারে বলি, ডক্টর আনিসুজ্জামান বলে আইসিইউতে ছিলাম আমরা, খাদের কিনারে গিয়ে উনি আর একটু বেশি বলছেন, পড়ে গিয়ে হয়তো আইসিইউতে গিয়ে আমি বলি আমরা তো আমরা পড়ে যাই নাই, সেখান থেকে আমরা একটু ঘুরে দাঁড়িয়েছি। তো কারণ মোটা দেখে কয়েকটা জিনিস, প্রথমত সামষ্টিক সেটা দেখায়, ব্যালেন্স অফ পেমেন্ট অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট সবই তো নেগেটিভ ছিল, বেশ কিছু নেগেটিভ ছিল। অগাস্ট থেকে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর কথা আমরা তেমন কিছু উল্লেখযোগ্য কিছু করতে পারি, কারণ সেই সময় তখনও কিন্তু একটু অবস্থা টালমাটাল ছিল অবস্থাটা। এখন আপনি দেখেন সবগুলি তো পজিটিভ। মূল্যস্ফীতি প্রায় 14% ছিল জুলাই মাসে, এখন 8.55 মতো। সংবাদ সম্মেলনে এনবিআর-এর চেয়ারম্যান জানান, অসত্য তথ্য দিয়ে জিরো রিটার্ন দাখিল করা দণ্ডনীয় অপরাধ, তাই করদাতাদের সতর্ক করতেই দেওয়া হয়েছিল বিজ্ঞপ্তি। আন্দোলন করা এনবিআর কর্মকর্তাদের গণহারে শাস্তি দেওয়ার অভিযোগ নাকচ করেন তিনি। অসত্য তথ্য যদি দেওয়া হয়, এটা পৃথিবীর সকল আইনেই আছে, এটাকে লিগ্যাল ভাষায় পারজুরি বলে, মিথ্যা আলাপ দেওয়া, এটা কিন্তু শাস্তিযোগ্য অপরাধ। এরপর ওই বিষয়টাই মনে করে দিয়েছে। ম্যাসিভ কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, শুধুমাত্র যারা এক্সট্রিমলি যেটাকে আমরা বলবো যে সীমা লঙ্ঘন করেছে কিছু, তাদের
তাদের জন্য আমরা ফোকাস করে এবং তাদেরকে সাসপেনশনে এনে তাদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নিয়েছি। এর আগে সকালে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক হয়। বৈঠকে 936 কোটি টাকা ব্যয়ে যুক্তরাষ্ট্র থেকে 2টি জাহাজ কিনতে অনুমোদন দেওয়া হয়। এছাড়া সিঙ্গাপুর থেকে 2 কার্গো এলএনজি কেনার অনুমোদনও দিয়েছে সরকার। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা। শুল্ক হার আরও কমিয়ে আনতে যুক্তরাষ্ট্রের সাথে এখনও আলোচনা চলছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। দুপুরে সচিবালয়ের এক সংবাদ সম্মেলনে বাণিজ্য উপদেষ্টা জানান, দ্বিপাক্ষিক আলোচনার জন্য ভারতকে চিঠি দেওয়া হয়েছে, তবে এখনও সাড়া মেলেনি। পেঁয়াজ আমদানি করার কথা ভাবা হচ্ছে জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, যেখান থেকে সস্তায় পাওয়া যাবে সেখান থেকেই আনা হবে। আসিফ ইকবাল খানের আরেকটি প্রতিবেদন। 2024-25 অর্থবছরে দেশের পণ্য ও সেবা রপ্তানির লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল $57 বিলিয়ন। বছর ব্যবধানে 6 বিলিয়ন বাড়িয়ে চলতি 2025-26 অর্থবছরের জন্য লক্ষ্যমাত্রা ধরা হলো $63 বিলিয়ন। মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে 2025-26 অর্থবছরের এই লক্ষ্যমাত্রার কথা জানান বাণিজ্য সচিব। জানান, সেবা খাতে এবার রপ্তানি লক্ষ্যমাত্রা ধরা হয়েছে $16.5 বিলিয়ন। 2025-26 অর্থবছরে আমরা এই সার্বিক লক্ষ্যমাত্রাটা 16.50 বাড়িয়ে, শতকরা 16.50 বাড়িয়ে আমরা $63.50 বিলিয়ন অর্জন করতে পারবো বলে আমরা প্রাক্কলন করেছি এবং সেভাবে আগামী বছর চলতি অর্থ বছরের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে $63.50 বিলিয়ন। দেশীয় বিদ্যমান সংকটগুলো নিরসনের সহায়তা পেলে পোশাক খাতের রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব বলে মত দেন বিজিএমইএ ও বিকেএমইএ এর প্রতিনিধিরা। দেশীয় পর্যায়ে বেশ কিছু সংকট আমাদের প্রতিনিয়ত মোকাবেলা করতে হয়। সেই সংকটগুলি যদি ওনারা অ্যাড্রেস করেন তাহলে আমি খুব নিশ্চিন্তে বলতে পারি এর চেয়ে বেশি আমরা করতে পারবো। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা জানান, বাণিজ্য ঘাটতি কমাতে যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক আরও কমার ব্যাপারে আশাবাদী সরকার। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের শুল্ক আলোচনার মধ্যে উদ্ভাবিত হয়েছে। আমরা এইসব বিষয়ে সমাধান করার চেষ্টা করেছি এবং আমাদের যে টেকনিক্যাল ব্যারিয়ার্স, ট্রেড যে বিষয়গুলো ছিল, এগুলো আমরা অ্যাড্রেস করার চেষ্টা করেছি। 20% শুল্ক আরোপিত হয়েছে আমাদের উপরে। আমাদের 15% বা তার থেকে কম করার প্রচেষ্টায় আমরা বাণিজ্য মন্ত্রণালয় সহ সকল মন্ত্রণালয়ের যে সম্মিলিত প্রয়াস, সেটা এখনো জারি আছে। বাণিজ্যিক ইস্যুতে দ্বিপাক্ষিক আলোচনার জন্য ভারতের বাণিজ্য মন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে, তবে এখনও সাড়া পাওয়া যায়নি বলে জানান উপদেষ্টা। এছাড়া বাজার নিয়ন্ত্রণে পেঁয়াজ আমদানির কথা ভাবছে সরকার। আমাদের দপ্তর থেকে ভারতের বাণিজ্য মন্ত্রীকে আমরা একটা চিঠি দিয়েছি একটা দ্বিপাক্ষিক আলোচনার উদ্দেশ্যে। আমরা এখনো কোনো জবাব পাইনি ওনাদের কাছ থেকে। আমরা ব্যাপারটা নিয়ে মানে প্রয়োজনীয় যতটুকু সংবেদনশীলতার সাথে এটাকে অ্যাড্রেস করা দরকার আমরা সেটা করছি। আমরা তো বহুদিন ধরে পেঁয়াজ আমদানি করছি না। এক নম্বর, আমাদের মাশাআল্লাহ আমাদের স্থানীয় উৎপাদন যথেষ্ট ভালো, তবে আমরা হয়তোবা কিছু পেঁয়াজ এই মুহূর্তে আবার আমদানি করার চিন্তা করছি এবং সেক্ষেত্রে আমি কোনো সমস্যা দেখছি না। আন্তর্জাতিক বাজারে পাম অয়েলের দাম কমায় দেশে প্রতি লিটারে পাম অয়েলের দাম 19 টাকা কমানো হয়েছে বলেও জানানো হয় এ সংবাদ সম্মেলন থেকে। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখানোর কথা বলে সমন্বয়কদের কাছ থেকে জোর করে ভিডিও বার্তা নেওয়া হয়েছিল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় জবানবন্দিতে একথা জানিয়েছেন সাবেক সমন্বয়ক আসিফ মাহমুদ। জবানবন্দিতে তিনি জানান, 25 জুলাই ভিডিও বার্তা দিতে অস্বীকৃতি জানালে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। আরও জানাচ্ছেন মশিউর অনেক। 19 জুলাই রাত, ইন্টারনেট বিচ্ছিন্ন, রাস্তায় গুম ও হত্যার ভয়। গুলশান থেকে নিরাপদ স্থানে যেতে চেয়েও পারেননি সমন্বয়ক আসিফ মাহমুদ। সেই রাতেই ডিজিএফআই তাকে তুলে নেয়। 4 দিন পর মুক্তি পেলেও শুরু হয় আরেক দফা চাপ আর নজরদারি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত কমিশনে লিখিত জবানবন্দিতে এইভাবেই সেই সময়ের বর্ণনা দেন আসিফ মাহমুদ। জুলাই আগস্টে সাবেক সমন্বয়কের সঙ্গে ঘটে যাওয়া চাঞ্চল্যকর নানা তথ্য উঠে আসে তার বক্তব্যে।
লিখিত জবানবন্দিতে তিনি বলেন, ইন্টারনেট পুরোপুরি বিচ্ছিন্ন করে দেওয়া হয় 19 জুলাই রাত 8টার পর। সরকার অভিযোগ তোলে আন্দোলনকারীরা ইন্টারনেট অফিসে আগুন দিয়েছে, কিন্তু সেই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। তিনি জানিয়েছেন, চোখ বাঁধা অবস্থায় অচেনা একটি ঘরে তাকে নেওয়া হয়। এক সাংবাদিক তাকে জানান, যেখানে তাদেরকে রাখা হয়েছিল তা তথাকথিত ভিআইপি সেল, যেখানে ছিল 2টি এক্সস্ট ফ্যান। 19 থেকে 24 জুলাই পর্যন্ত তাকে গুম করে রাখা হয় সেখানে। মুক্তির পরও হাসপাতালে সার্বক্ষণিক নজরদারিতে রাখা হয় সমন্বয়কদের। সাবেক এই সমন্বয়ক তার জবানবন্দিতে বলেন, 25 জুলাই ভিডিও বার্তা দিতে অস্বীকৃতি জানালে তাকে শারীরিকভাবে আঘাত করা হয়। 26 জুলাই হাসপাতাল থেকে তুলে নিয়ে যাওয়া হয় ডিবি অফিসে। পরের দিন ডিবি অফিসে তুলে আনা হয় হাসনাত, সার্জিস ও নুসরাতকে। সেখানে মারধর করে রমনা জোনের সাবেক এডিসি ফজলে ইলাহি ও আবু বাকের মজুমদার। সেখানে 6 দিন আটক রেখে জোর করে ভিডিও বার্তা নেওয়া হয় সমন্বয়কদের কাছ থেকে। সাবেক সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুইয়ার জবানবন্দি প্রকাশ্যে আসার মাধ্যমেই প্রথমবারের মতো জুলাই আগস্টের সমন্বয়কদের লিখিত কোনো বক্তব্য উঠে এলো ট্রাইব্যুনালের তদন্ত প্রতিবেদনে, যা ব্যবহার হবে ট্রাইব্যুনালের অন্যান্য মামলায়। মশিউর অনিক, এখন, ঢাকা। চট্টগ্রামের লোহাগাড়ায় ইউপি সদস্য রফিক উদ্দিন ও তার 2 ছেলেকে গুলি ও কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। আহত 3 জনই বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্বজনদের দাবি, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলায় এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা রফিক মেম্বারকে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালায়। কাজী মাহফুজার প্রতিবেদনে। চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের সদস্য রফিক উদ্দিন প্রতিদিনের মতো সোমবার রাতে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি পৌঁছালে উৎপেতে থাকা দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। তার চিৎকারে 2 ছেলে এগিয়ে গেলে তাদের উপর গুলি চালিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। আহত অবস্থায় উদ্ধার করে 3 জনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। আহত রফিকের ছেলে ও স্বজনদের দাবি, হামলাকারীরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী চাঁদাবাজ। তাদের বিরুদ্ধে কথা বলতে গেলে নেমে আসে বিপদ। এলাকায় সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলায় রফিক মেম্বারকে হত্যার উদ্দেশ্যে হামলা, দাবি স্বজনদের। গুলি লাগা অবস্থা, আমার ছোট ভাই মাটিতে পড়ে আছে, আমার আব্বা কি বউ মাটিতে পড়ে আছে। আমি যখন সামনে আগাইছি, আগানোর সাথে সাথে আমাকে কি তো সরাসরি গুলি করছে। অন্যের প্রতিবাদ করে, সন্ত্রাসী বিরোধী প্রতিবাদ করে। এই জন্য আমার ভাইকে রাতে আসার সময়, দিনেও মারতে চাইছিল, মারতে পারে নাই। আজ রাতে আসার সময় আমার ভাইকে মারার জন্য মার্ডার করছিল। হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে স্থানীয়রা বলেন, দীর্ঘদিন ধরে চিহ্নিত সন্ত্রাসীরা চাঁদাবাজি ও অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। অবিলম্বে তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান স্থানীয়রা। সবাই জানে ওরা সন্ত্রাস, ওটা একটু আতঙ্কের নাম। তহিদের ছোট ভাই তারেক, সবাই একটু আতঙ্ক, ওরা সবাই জানে। এলাকার মানুষ ভয়ে কোনো কথা বলতে পারে না। বাজারের সভাপতি সন্ত্রাসী, তুমি কোনো বিচার করতে না। ওরা চাঁদাবাজি করে, ওই আমার মামাকে বলে মেম্বারকে, উনি প্রতিবাদ করতে যাই, ওনার উপর হামলাটা করছে। এর আগে ঘটনার পরপর স্থানীয়রা জানিয়েছিলেন ডাকাতির উদ্দেশ্যে এই হামলা হয়ে থাকতে পারে। কাজী মাহফুজ, এখন, চট্টগ্রাম। ময়মনসিংহের তারাকান্দার মূর্তিমান আতঙ্ক হয়ে উঠেছিলেন ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হিজবুল আলম জিএস। নিজের মৎস্য খামারের একটি ছোট্ট ঘরকে বানিয়েছিলেন টর্চার সেল। সম্প্রতি সেখানে স্থানীয় 3 বাসিন্দাকে আটকে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় সমালোচনা। এছাড়া আছে চাঁদাবাজি ও মাদক ব্যবসার অভিযোগও। এসব ঘটনা প্রকাশ্যে আসলে 2 সহযোগী সহ গ্রেপ্তার করা হয় জিএসকে। হানুর রশিদের প্রতিবেদন, ছবি তুলেছেন সায়মা কন্দ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া 2টি ভিডিওতে দেখা যায় ছোট্ট একটি ঘরে 2 জন লোকের, একজন দাঁড়িয়ে, একজন বসে আছেন মাটিতে। স্পিকারে গান বাজছে আর হাতে থাকা দেশীয় অস্ত্র ঘোরাচ্ছেন বানিহালা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হিজবুল আলম জিএস। নিজে মারধর করছে, আবার ধরে আনা একজনকে দিয়ে আরেকজনকে মারধর করাচ্ছে। হাত জোর করে অনুনয় বিনয় করেও নির্যাতন থেকে রেহাই মিলছে না। এছাড়া তার টিকটক আইডিতেও রয়েছে অস্ত্রের মহড়ার অসংখ্য ভিডিও। তোমার খারাপ আচরণের পরেও আমি চুপচাপ বসে আছি, এর মানে বুঝা নিও তুমি ডেঞ্জার জোনে আছো।
আমার পাশে যে টিনের ঘরটি রয়েছে এই ঘরেই এলাকার নিরীহ সাধারণ মানুষকে ধরে এনে ছাত্রদল নেতা জিএস মারধর করত এবং অস্ত্রের মুখে তাদেরকে জিম্মি করে এখানে স্ট্যাম্পে সই রাখা হতো। বিভিন্ন অঙ্কের টাকা বসিয়ে তাদেরকে পরবর্তীতে সেই টাকা আদায় করত এবং কেউ সেই টাকা দিতে না চাইলে তাদেরকে এই ঘরে ধরে এনেই মারধর করত বলে অভিযোগ রয়েছে। টর্চার সেলে নির্যাতনের শিকার দিনমজুর 2 যুবক রয়েছেন আতঙ্কে। এখনো তারা করে ফিরছে সেই ভয়াবহ নির্যাতনের ট্রমা। আমার কাছে টাকা চাইছে, দেই না দেখা বলছি না দেখা মারধর করছে, অনেক টর্চার করছে। আমরারই বায়ানচারি শুরু বায়ানচারি আমরারে মারাইছে, আমরারে ভিডিও করে এগুলা ছাড়ছে। এদিকে স্থানীয় মাঝিয়ালি বাজারে মূর্তিমান আতঙ্ক ছাত্রদল নেতা হিজবুল আলম জিএস। বাজারের প্রতিটি দোকানেই চাঁদা দাবির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। চাঁদা না দিলে মারধর ও দোকান বন্ধ করে দেয়া ছিল নিত্যদিনের ঘটনা। এছাড়া বন্ধ দোকান খোলায় করা হয় মারধরও। আছে প্রকাশ্যে মাদক সেবন ও ব্যবসার অভিযোগও। এখানে দোকানদারি করলে চাঁদা দেওয়া দোকানদারি করতে হইব। আমি কিছু না ভাই, আমি তো 5,000 টাকা আমার দেওয়ার মতো সমর্থন আমি দিতে পারতাম না, এক কথাই শেষ। সে এসে আমার উপর অতর্কিত হামলা করে, ধারালো অস্ত্র দিয়ে আমার এখানে আঘাত করে। এখানে আমি মেডিকেলে তারাকান্দা হাসপাতালে চিকিৎসা নেই এবং 3টা শিলাই আমার লাগে। পোলা বান্ডে টর্চারিং করতো, টর্চারিং করে পরে মনে করেন যে আপনার তারা টাকা দাবি করতো, 50,000 60,000 করে টাকা দাবি করতো। মানুষে অত্যাচার করে, এলাকাবাসী একেবারে অতিষ্ঠ। বিষয়টি জানাজানি হলে সোমবার জিএসের টর্চার সেলে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে মারধরে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় 2 সহযোগী সহ ছাত্রদল নেতা জিএসকে। এছাড়া টিকটকে অস্ত্রের মহড়ার ভিডিওর বিষয়ে তদন্ত চলছে বলেও জানায় পুলিশ। এই মামলায় আমরা প্রথমে 2 জনকে অ্যারেস্ট করি, পরবর্তীতে জিএসকেও আমরা অ্যারেস্ট করি। এই ঘটনার সত্যতা যে স্বীকার করেছে। আমরা স্থানীয়ভাবে তার বিরুদ্ধে আরও কিছু অভিযোগের তথ্য পেয়েছি বা শুনেছি এবং এই বিষয়ে আমাদের তদন্ত চলছে। এদিকে গ্রেপ্তারের পর জিএসকে ছাত্রদলের সাংগঠনিক পদ থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে ময়মনসিংহ জেলা উত্তর ছাত্রদল। হারুনুর রশিদ, এখন ময়মনসিংহ। দেশের প্রশাসনের কেন্দ্রবিন্দু বাংলাদেশ সচিবালয়ের অভ্যন্তরে নিরাপত্তা জোরদারকরণে 7টি জরুরি নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এই নির্দেশনা দেওয়া হয়। এতে স্বাক্ষর করেছেন যুগ্ম সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। সচিবালয়ের ভবন ও প্রাঙ্গণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, সচিবালয়ের ভেতরে কোনো ধরনের মিছিল, সমাবেশ বা গণজমায়েত নিষিদ্ধ। অনুমতি ছাড়া কোনো মন্ত্রণালয়, বিভাগ, সংস্থার সভা বা সমাবেশ আয়োজন করা যাবে না। এতে আরও বলা হয়, সন্ধ্যা 6টার পর সচিবালয়ের অভ্যন্তরে জরুরি দাপ্তরিক প্রয়োজনে অবস্থান করতে হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করতে হবে। সাপ্তাহিক বা সরকারি ছুটির দিন সচিবালয়ে প্রবেশের জন্য পূর্বানুমতি নিতে হবে। সচিবালয়ের ভেতরে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের সব সময় পরিচয়পত্র দৃশ্যমান রাখতে হবে। সচিবালয়ের অভ্যন্তরের কোনো ভবন বা প্রাঙ্গণে কোনোরূপ লিফলেট বিতরণ, ব্যানার বা ফেস্টুন ঝুলানো বা স্থাপন করা যাবে না। প্রবেশকালে সব যানবাহন ও ব্যক্তিকে যথাযথ নিরাপত্তা তল্লাশির আওতায় আনা হবে। নির্দেশনাগুলো তাৎক্ষণিকভাবে কার্যকর হবে এবং সংশ্লিষ্ট সবাইকে কঠোরভাবে তা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে শীত, গ্রীষ্ম মানছে না ডেঙ্গু। উষ্ণ আবহাওয়া এবং থেমে থেমে হওয়া বৃষ্টি ডেঙ্গু মৌসুমের পরও বাড়াচ্ছে আক্রান্ত ও মৃত্যুহার। বিশেষজ্ঞরা বলছেন, শুষ্ক মৌসুমেও বৃষ্টিপাতের এই ধারা চলতে থাকলে ডেঙ্গুর প্রকোপ আগস্ট ও সেপ্টেম্বরে বাড়বে 2 থেকে 3 গুণ। আরও জানাচ্ছেন মেহেরিন আনি। জলবায়ু পরিবর্তনের প্রভাব যেন হাড়ে হাড়ে টের পাওয়া যাচ্ছে এই বর্ষা মৌসুমেও। থেমে থেমে বৃষ্টির মাঝেও সূর্যের তাপে হাঁসফাঁস জনজীবন। চিরচেনা বর্ষার রূপ যেন পাল্টে দিচ্ছে জলবায়ুর এই পরিবর্তন। ফলে শীত, গ্রীষ্ম মানছে না ডেঙ্গু। আবহাওয়া অফিস বলছে, ব্রেক মনসুনের প্রভাবে দেশ জুড়ে থেমে থেমে বৃষ্টি চলমান থাকলেও দিনের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।
মনসুনের যে বর্ষাকালটা ব্রেক থাকে আর কি, ব্রেকটা এখনও তো ব্রেক চলছে, ব্রেক মনসুন যেটা বলি। তাপমাত্রার কথা বলছে, যে গরম অনুভূতি হওয়ার কথা বলছে, এটা এই পরিস্থিতি আগামী 24 ঘন্টার কিন্তু আগামীকালকে তাপমাত্রা এই অবস্থা থাকবে। আগামীকালকের পর থেকে তাপমাত্রাটা অনেকটা কমে আসবে, বৃষ্টিপাতের পরিমাণটা কিছুটা বাড়বে। বৃষ্টিপাতের এই হেরফের এবং তাপমাত্রার এই পরিবর্তন দিন দিনই বাড়াচ্ছে ডেঙ্গুর প্রকোপ। থেমে থেমে হওয়া বৃষ্টি স্বস্তি দিলেও এর ফলে জমে থাকা পানিতেই জন্ম নিচ্ছে এডিসের লার্ভা। এতে বেড়েই চলেছে ডেঙ্গুতে আক্রান্তের হার এবং মৃত্যু। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু ছাড়িয়েছে 100। চিকিৎসকরা বলছেন, সামনে শুষ্ক মৌসুমেও বৃষ্টিপাতের এই ধারা অব্যাহত থাকলে ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়বে, তাই প্রয়োজন পর্যাপ্ত প্রস্তুতি। এডিস মশা আসলে প্রজননের জন্য তার পানি, উষ্ণতা এবং আর্দ্রতা এই দুটোই প্রয়োজন। তো বর্তমানে আমাদের এই বর্ষা সিজনে যেরকম দেখা যাচ্ছে যে থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং সাথে আবার উষ্ণ একটা আর্দ্র আবহাওয়া তৈরি হচ্ছে। সুতরাং এই বছরের এই আবহাওয়াটা ডেঙ্গু রোগীর যে মশা, এডিস মশার প্রজননের জন্য একটা আদর্শ একটি পরিবেশ আছে এখন সামনে, এবং এটা আরও বাড়বে এবং আমাদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। গবেষকরা বলছেন, জলবায়ুর এর পরিবর্তন বর্ষাকালকে এমন এক পরিস্থিতিতে নিয়ে গিয়েছে যেখানে মশার দ্রুত বিস্তার এবং ভাইরাস সংক্রমণ সহজ হয়। তাই জুলাইয়ের তুলনায় আগস্ট এবং সেপ্টেম্বরে ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়বে 2 থেকে 3 গুণ। বাংলাদেশের প্রায় প্রতিটি জেলাতেই এই মাসে, বিশেষ করে আগস্ট এবং সেপ্টেম্বরে ডেঙ্গু জুলাইয়ের তুলনায় 2 গুণ বা 3 গুণ হওয়ার একটি ঝুঁকি আছে। বৃষ্টি থেমে যাওয়ার সঙ্গে সঙ্গে এই রোগটি আরও বাড়বে, কারণ এডিস মশার প্রজনন জমা পানিতে বৃদ্ধি পাবে। ডেঙ্গু বিস্তার রোধে মশক নিয়ন্ত্রণের পাশাপাশি স্থানীয় সরকারের কার্যকরী পদক্ষেপ জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মেহেরিন অ্যানি, এখন, ঢাকা। মনোনয়ন ফর্ম বিতরণের প্রথম দিনে ডাকসু কেন্দ্রীয় সংসদের জন্য নির্বাচনের জন্য 7 জন প্রতিদ্বন্দ্বী ফর্ম সংগ্রহ করেছেন। এর মধ্যে স্বতন্ত্র ভিপি ও জিএস পদপ্রার্থী আছেন। সকাল 10টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব আলী সিনেট ভবনের চিফ রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ফর্ম বিতরণ শুরু হয়। হল সংসদের প্রার্থীরা হল অফিস থেকে এবং কেন্দ্রীয় সংসদের প্রার্থীরা সিনেট ভবন থেকে ফর্ম সংগ্রহ করেন। হল সংসদের জন্য ফর্মের মূল্য 200 টাকা এবং কেন্দ্রীয় সংসদের ফর্ম মূল্য 300 টাকা। মনোনয়ন বিতরণ চলবে 18 আগস্ট বিকেল 4টা পর্যন্ত। 19 আগস্ট মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ। 9 সেপ্টেম্বর 5টি ভেন্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়, কেন্দ্রীয় সংসদ ও হল সংসদের নির্বাচন হবে। জাতীয় যুব শক্তির উদ্যোগে আয়োজিত জাতীয় যুব সম্মেলনে বক্তব্য রাখছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সরাসরি যুক্ত হচ্ছে। ইসলাম, যিনি জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছেন এবং নিরাপদ সড়ক আন্দোলন থেকে তিনি তরুণ যুবদের নিয়ে কাজ করছেন, এবং আপনাদের মুখ্য সংগঠক ফরহাদ সোহেল, যিনি উত্তরায় তরুণদেরকে সংগঠিত করেছিলেন। ফলে জুলাই গণ অভ্যুত্থানের সেই স্পিরিট, সেই আকাঙ্ক্ষা, সেই লেগেসি নিয়ে জাতীয় যুব শক্তি প্রতিষ্ঠিত হয়েছে এবং এগিয়ে চলছে। এটা আমাদের সবসময় মনে রাখতে হবে। গণ অভ্যুত্থানের 1 বছর পার হয়েছে, ফলে অনেক ধরনের হিসাব নিকাশ আমরা করছি যে গণ অভ্যুত্থানের 1 বছরে আমরা কি পেলাম, তরুণরা কি পেল, দেশ কতটুকু পরিবর্তন হলো। কারণ এই হিসাব নিকাশ না করে নিলে আমরা বুঝবো না আমাদের আগামীর দায়িত্বটা কি। গণ অভ্যুত্থানের 1 বছরে আমাদের আকাঙ্ক্ষা পূরণ হয় নাই। যে নতুন বন্দোবস্তের জন্য আমরা লড়াই করেছিলাম, জীবন দিয়েছিলাম, জীবন দিতে প্রস্তুত ছিলাম, সেই নতুন বন্দোবস্ত, নতুন বাংলাদেশ আমরা পাই নাই। শেষ করছে এখন সন্ধ্যা। তার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। শ্রমবাজার সম্প্রসারণে মালয়েশিয়াকে আহ্বান প্রধান উপদেষ্টার। জ্বালানি প্রতিরক্ষা সহ ঢাকা কুয়ালালামপুর 5টি সমঝোতা সই। Malaysia is a good friend. We are looking for investment from Malaysia. We are open for business. Bangladesh has a tremendous opportunity. খাদের কিনার থেকে ঘুরে দাঁড়িয়েছে অর্থনীতি, দাবি অর্থ উপদেষ্টার। 936 কোটি টাকায় যুক্তরাষ্ট্র থেকে কেনা হচ্ছে 2টি জাহাজ। জামায়াতকে ছাড়া নির্বাচনী জোট করবে বিএনপি। জনগণের শক্তি প্রতিষ্ঠা চান তারেক রহমান। বিচার সংস্কার না হলে ফেব্রুয়ারিতে জোট নয় বলছে এনসিপি।
জুলাই আন্দোলনে জোর করে সমন্বয়কদের ভিডিও বার্তা নেওয়া হয়। ট্রাইব্যুনালে উপদেষ্টা আসিফ মোবাইল ট্র্যাক করে তুলে নেয় গোয়েন্দা সংস্থা। চট্টগ্রামে ইউপি সদস্যকে কুপিয়ে জখম, বাঁচাতে গিয়ে 2 ছেলে গুলিবিদ্ধ। ময়মনসিংহে ছাত্রদল নেতার টর্চার সেলে নির্যাতনের ভয়াবহ চিত্র। এই ছিল এখন সন্ধ্যা। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। সঙ্গে থাকে ধন্যবাদ সবাইকে।